জীবনে বেঁচে থাকার জন্য যে কঠিন লড়াই করে সেই মানুষগুলি কিন্তু আজও অবহেলিত। আজ আমরা আপনাদের কাছে এক গ্রামের ইতিহাস তুলে ধরব, তারা কিভাবে জীবনযাপন করেন। চলুন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপতি মাঝি প্লট, যেখানে শুধু একটি গ্রাম সত্যদাসপুর, 90% আদিবাসী বাস। আর এই গ্রামে বাস করে প্রায় 304টি পরিবার, জনসংখ্যা প্রায় 2000। এই পরিবারগুলির মধ্যে পুরুষ ও মহিলা সংসার চালাবার জন্য নিত্য জীবনের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে কখনো মধু ভাঙতে, কখনো কাঁকড়া ধরতে, আবার কখনো মাছ ধরতে তারা বেরিয়ে পড়ে। আর তাদের জঙ্গলে যাওয়াই হচ্ছে কাল। কয়েক বছর ধরে বছরের মধ্যে 22 জনকে ধরেছে বাঘে আর কুমিরে। তার মধ্যে মারা গেছে 14 জন, 3 জন নিখোঁজ, 5 জন বাঘের সঙ্গে লড়াই করে বাড়ি ফিরেছে। কিন্তু বাঘের কামড়ে ক্ষতবিক্ষত দেহ নিয়ে তাদের আবার জীবনের বাজি রেখে যেতে হয় জঙ্গলে। এই তাদের অভিযোগ, সরকার যদি তাদের দিকে তাকাচ্ছে তাহলে তাদের এত কষ্ট কেন। তারা আরও অভিযোগ করছেন যে আদিবাসী সমাজের জন্য যা রয়েছে নানান রকম সুযোগ সুবিধা, সে শুধু কাগজে কলমে, বাস্তবে তার উপায় হয় না। তাদের নামে কোনো কিছু সরকারি ফান্ড এলে তাদের কাছে আসে না, বিভিন্ন হাত হয়ে হাওয়া হয়ে যায়। এমনকি বাঘের কামড়ে মৃত্যু হলে, ক্ষতবিক্ষত হলে যে টাকার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি আর পূরণ হয় না। কেউ বাধ্য হয়ে তাদের আবারই জঙ্গলে যেতে হয়। এই তো 2 দিন আগে 13 বছরের নাবালককে ধরে নিয়ে গেল কুমিরে, এখনও তার মৃতদেহ মেলেনি। শুধু পেটের জ্বালায় মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়। 7 দিন আগে বাঘে নিয়ে গেল, এখনও তার দেহ মেলেনি। আদৌ মিলবে কিনা তার ঠিক নেই। তবে এলাকার উপপ্রধান এবং শাসক দলের সভাপতি জানালেন, সরকারিভাবে এদের প্রচুর সাহায্য করা হয়, সব সময় সচেতনতার শিবির করা হচ্ছে, কিন্তু এরা অভ্যাসের দাস, কে কার কথা শোনে। যত ভালোভাবে রাখার চেষ্টা করা হোক না কেন, এরা জঙ্গলে যাবেই। কালকে কাদম ফেলতে যাইছিল, কাদল ফেলতে যাই কি, সে বাচ্চার খরচা সাঁটতে যাই কি, সে দড়িয়ে লাগিয়ে কি, সে জলের নামে কি দাবালিলি যাই কাটতে যাইছিল, সে নাকি কুমির সাটকা মারছিল। তারপরে সে তো অনেকক্ষণ চিৎকার একটা ইয়ে করি কি মা বাবাকে ডাকি ডাকি সে তো কুমিরলি পড়ে গেল। এতটুকু বাচ্চাকে কেন পাঠিয়েছেন দুন দিতে? ও বাচ্চা কাচ্চার সাথে বুড়ি কি বাড়িছে, মানে সরকার তো কি আর দিবি, আমাকে তো কিনে দান খানা কিনে দিবি। ওই জন্য সে মাছ ধরতে গেছিল? হ্যাঁ, ওই জন্য দাম ফেলতে নদী। আপনার নাম? ছেলের নাম? মানিক গুপ্ত। যাচ্ছি, আর কি করবো, যেন পেট চলে না, বাধ্য যেতে হয়। কি জন্য যাবো, তাহলে পেটের কি না খাইয়ে দেয় কি আমাকে কি মরবো? আমানকার জায়গা জমিন কোথায় নাই, সেই মধু ভাঙা, কাঁকড়া ধরা, আর কি আছে, আর মতো যাবার মতন আমানকার কোনো পথ না। সরকারিতে থাকতে না কি দেখে কিছু। এখানে তো অনেকের বাঘে ধরেছে। সাহায্য বলতে করলে বলতে এই দীপঙ্কর একটুকু আইসে বলে দাওড়া হাওড়া করে কে এই চলো নিকার পাড়াকে একটুকু তোমানিকার আদিবাসী ভাইয়েরা তোমানে পঞ্চায়েত প্রধান দাঁড়িয়েছে, তোমানে একটু হেল্প করবো নি। আমি তো পঞ্চায়েত প্রধান দাঁড়াইনি, আমিও তবু তানিকার সাথে অনেক হেল্প করে কিনা টাকাটা। এমনি কোনো হেল্প পাননি কোথাও থেকে? কোথা থেকে হেল্প পার না। আপনার নাম? আমার নাম উত্তমী ভক্তা, আমার স্বামীর নাম সোনু ভক্তা। পাইনি, সেই যেরকম ছিল সেরকম আছে। আমার স্বামীকে ছাড়িয়ে সেই 1 বছর হলো বাড়িতে আছে, কোনো দিকে ইনকাম কিছু করতে যেতে পারেনি। সেই আমি একলা যাও ভিক্ষা করি, কাকড়া ধরি, বাঘের মুখ নিয়ে আইসি খাবা। এটিকে এক ছেলে, এক বেটা, জামাই টামাই সকল লোক আছে, যে যারা আলাদা ভিন্ন ভাতে। আপনার স্বামীকে তো বাঘে ধরেছিল আপনার সামনে? হ্যাঁ, আমার সামনে কাছাকাছি দাঁড়িয়ে আছি। সে বাঘ তো একটা বগড়া জঙ্গল থাকলো, সে কোনো বাড়ি এসে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ তো আমার মেয়েটাকে দূরে থাকলো, সে মেয়েকে আবার ডাকাডাকি করে 3 লোক আমার কান্দা কাটতে, শুধু মাকে স্মরণ করে, মা আগো মা যাও একটু উদ্ধার করে দো, বেঁচে দো আমার স্বামীকে, যাও দেখি। সব মা যাও একটু ওই থালে বলে বাঁচি আছি। তার সত্ত্বেও তো মাছ ধরতে যাচ্ছেন কেন? হ্যাঁ, পেট বাঁচবেন কি করবো, টাকা পয়সা সাই সাথে কুচ্ছ তো পাইনি। পালে তো খাবো কি, মানে বুঝি জমি জায়গা সুদ বন্ধে টন্ধে লিয়া খাবো, তাই কুচ্ছ সরকার দেয়নি, কুচ্ছ পাইনি, শুধু টাকা পয়সা কুচ্ছ পাইনি। আপনার নাম? মানে নমিতা মল্লিক। আপনার স্বামীর নাম? দিনু মল্লিক।
মানে দৌড় ফেলেছিলি দৌড় তার না কাছে ঢুকেছিল সে ঢুকেছে দাবা নিয়ে কাটতে ঢুকেছিল সে তাকে ধরে নিচ্ছে। তুমি ছিলে সেখানে, তুমি কি করলে? পারিনি তাকে ছাড়িতে। তুমি চেষ্টা করছো? চেষ্টা করছিল পারিনি। তোমার ভয় হয়নি? তোমার ভয় করেনি? ভয় করতে উঠছে মানে তোমার নাম সুখরঞ্জন বলো, নাম বলো। সুখরঞ্জন নাইট। সহযোগিতা পুরো টোটালি করে এখান থেকে। মেন কথা হলো এদের সমস্যাটা হলো এরা ক্যাংড়া ধরে, ওদের মানে ক্যাংড়া ধরলে ইনকামটা বেশি হয়। চাষ হয়তো কারোর জন কাটতে গেলে দেখা যায় 500 টাকা রোজগার হবে, সেখানে ওদের সেটা পুষবে না। ওদের 500 টাকা রোজগার হলে 300 টাকা পার ডে প্রয়োজন আছে ওদের মানে নেশার জন্য, ঠিক আছে। এরা ক্যাংড়া ধরতে যায়, মধু ভাঙতে যায়, রিস্কের কাজ, এবং সরকারও সাহায্য করে অনেক কিছু বিষয় নিয়ে, এবং এনজিও কাজ করে এদের পিছনে, অনেকটা এনজিও কাজ করে, তারা অনেক সহযোগিতা করে, কিন্তু ওরা শুনবে না। অত আজকে বাঘে ধরে নিয়ে যাচ্ছে, কালকে আবার লোকে চলে যাবে, গিয়ে ক্যাংড়া ধরতে যাবে, ঠিক আছে। তাই এদের ধরলো পেশা ক্যাংড়া ধরা, মধু, ওদের ইনকামটা, এই ক্যাংড়া ধরলে ইনকামটা প্রচুর হয়, বা মধু ভেঙে নিয়ে এলে ইনকামটা প্রচুর হয়। কিন্তু একটা জোন খালে হয়তো 400 টাকা রোজ পাবে, 500 টাকা রোজ পাবে, ওদের সংসার চলবে না ওদের 500 টাকায়। ওদের পার ডে 3000 টাকা 2000 টাকা ইনকাম দরকার, আর ওরা রিস্ক করে ওগুলো ক্যাংড়া ধরতে যায়। আর যে 20-22 জন বলছে টোটাল মারা গিয়েছে, আর ধরে হবে আপাতত 25-30 বছর। আমরা যত সাহায্য করি, যত মানা করি, ওরা শুনবে না কেউ। আপনার নাম? আমার নাম শাহজামাল গায়েন। আমরা 2008 সালে তৃণমূল কংগ্রেস দায়িত্ব আসার পরে আমাদের এখানে মানুষ আছে, একদিকে আছে পূর্ব বাংলার মানুষ, একদিকে সংখ্যালঘু, আর একদিকে আছে এসটি পরিবার এবং এসসি পরিবারও আছে। এরকম একটা জায়গায় থেকে আমরা 2008 সাল থেকে প্রচুর চেষ্টা করে যাচ্ছি যে আদিবাসী ভাইদের, যেটা আজকে 20 কেন এক সপ্তাহ হয়নি আমাদের একজন আদিবাসী ভাইকে বাগে নিয়ে গেছে। তাদের রুজি রোজগার অন্য কিছু না হলেও মাছ এবং কাঁকড়া, গভীর সমুদ্রে তারা বড় বড় ট্রলার যেটা আছে তারা ফিশিং করতে কোনোদিন যায়নি, যার জন্যে আমরা বিভিন্ন দিক দিয়ে সরকারি যত রকম পদ্ধতি ছিল যেভাবে করা উচিত আমরা করেছি, করেও আমরা এখনও পর্যন্ত তাদের সচেতন করতে পারিনি। ইতিমধ্যে আমরা বেশ কিছু সংস্থাকে দিয়ে আমরা বেশ কিছু জায়গায় তাদের একটা শিক্ষার প্রতিষ্ঠান যেটা গড়ে তোলার জন্য সেটাও করছি। কারণ দুটো আদিবাসী বলিতে দুটো মনে হয় শিক্ষার প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পেরেছি, সেখানে বেশ কিছু ছেলেমেয়েরা লেখাপড়া করছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন দিক থেকে, সেটা আমাদের গ্রাম পঞ্চায়েত হতে পারে, কিংবা দলের পক্ষ থেকে হতে পারে, কিংবা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, প্রত্যেকটি মাসে মনে হয় তাদের একটা দানের জন্যে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও আমরা দিয়ে যাচ্ছি। আদিবাসী পল্লীর সমস্ত জনসাধারণকে বারবার আমরা অ্যাওয়ারনেসের মধ্যে আওতায় নিয়ে এসেছি, কিন্তু কোনোভাবেই তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কথাগুলো বারবার করে মেনে চলছে না। সরকারিভাবে যত রকম সাহায্য সহযোগিতা আছে সব সহযোগিতাগুলো আমরা প্রদান করি। বিশেষ করে ওদের ছেলেরা যারা আছে, যারা ছোট ছোট ছেলেরা যারা 18 বছরের নিচে আছে যারা, ওরা এখনো পর্যন্ত সেই যে মাছ কাঁকড়া ধরার একটা নেশা আছে, সেই নেশা ওটাই ত্যাগ করতে পারছে না। তাদের বারবার শিক্ষালয়ে আনার চেষ্টা করা হচ্ছে, আমরা শিক্ষালয়ে আনতেও পারছি না, বারবার প্রচেষ্টা করা হচ্ছে, নানাভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই ওরা আমাদের কাছে আসছে না। ওরা বলছে যে সরকারি কোনো সাহায্য পাচ্ছে না, এটা কে বলবে? সরকারি সাহায্য সব সাহায্যই পাচ্ছে, কোন সাহায্য পাচ্ছে না? যে কোনো ধরনের সাহায্য, সব ধরনের সাহায্য পাচ্ছে। ইতিপূর্বে এখানে যে ওরা এই সমুদ্রের মাছ শিকারে যাওয়াতে অনীহা ছিল, ওরা বনে গিয়ে মধু সংগ্রহ করে কাঁকড়া ধরতে যায়, সেখানে বাঘের আক্রমণে 22-23 জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। তাদের অনেকেই আমরা খুঁজেও পাই না। এবারে এই যে ঘটনাটা ঘটেছে, এরা আইনুলের ঘাটের পাশে যে খোরটা নেমে গেছে, সমুদ্রে যে নদীর খোরটা আছে, ওই খোর বগলে কিছু মাছ সবসময় আসে, ওইখানেই দন ফেলতে চলে যায়। এবারেও যে 4টি বাচ্চা চলে গেছে, তাদের মধ্যে একটিকে আজকে কুমিরে নিয়ে চলে গেছে।
গতকাল সারাদিন সেই রাত্রি পর্যন্ত নানাভাবে খোঁজখবর করা হয়েছে, কোনোভাবে সন্ধান পাওয়া যায়নি। আজকে সকাল থেকেও এই যাবৎ পর্যন্ত নানা খোঁজখবর করে দেখা গেছে কোনো পাওয়া যায়নি। সেটি ওই মরদেহটা আমরা ভেসে থাকতে কোথাও উঠে দেখতে পাইনি বা কোথাও এখনো পর্যন্ত আমাদের কাছে সন্ধান নেই। আপনার পরিচয়? আপনার নাম? আমার নাম আশিস কুমার বর্মন, উপপ্রধান জিপুর গ্রাম পঞ্চায়েত।